যখন আমরা একটা ভ্রূণ হিসেবে মায়ের পেটে আসি, তখন থেকেই আমাদের পরিবারের সংগ্রাম শুরু হয় আমাদের জীবনটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। তারপর যখন আমরা পৃথিবীতে আসার পর বুঝতে শিখি, তখন শুরু হয় নিজের জীবনকে টিকিয়ে রাখার সংগ্রাম। আর সেই জীবনটাকে কেড়ে নেওয়া যেন কোনো বিষয়ই নয় এখন। আমরা যারা সবসময় বাসার মধ্যেই থাকি, তাদের কিন্তু ভিটামিন ডির ঘাটতিটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো আমার বাসায় যেহেতু জানালা দিয়ে অনেক ভালো পরিমাণে রোদ আসে, তাই আমি প্রতিদিন সকালবেলা উঠে চেষ্টা করি এখানে বসে থেকে কিছুটা ভিটামিন ডি গ্রহণ করার জন্য। এই তো মেধা মামনিকেও একটু রোদ দিয়ে নিলাম। সকালবেলা আজকে নাস্তার জন্য রুটি করে নিব, তাই আমি এখানে রুটির খামিরটা তৈরি করে নিচ্ছিলাম। আর ট্রাইপডটা যেহেতু খুঁজে পাচ্ছি না, তাই এক হাতে ফোন ধরে আছে আর এক হাত দিয়ে সামান্য নেড়ে চেড়ে দেখানোর চেষ্টা। তো আজকে মনটা খুব খারাপ, একেবারেই ভালো নেই বললেই চলে। মানুষ যেই খুন হোক বা যারই হত্যা হোক না কেন, আমার কেন জানি খুব খারাপ লাগে। সে কোনো ধর্মের হোক না কেন, হোক বা মুসলমান বা হিন্দু বা যে কোনো ধর্মের, আমার যেন মনের ভিতরটা খুব মোচড় দিয়ে ওঠে। মানুষ তো মানুষই, তাই না? তবে কেন এত বিভেদ, তবে কেন এত হত্যা খুন? সব সময় চারপাশে নিউজ শুনলেই দেখা যায় এ একে জবাই করছে, এ একে খুন করছে। একটা প্রাণী মারতেও যেখানে আমার কলিজা কেঁপে ওঠে, সেখানে মানুষ হয়ে মানুষ কিভাবে খুন করে আমার বুঝে আসে না। চট্টগ্রামের অবস্থা খুব একটা ভালো নেই, অনেকটা থমথমে পরিবেশ। আইনজীবী সাইফুল হত্যার পর চট্টগ্রাম যেন কীরকম একটা আকার ধারণ করেছে, সবার মনে একটা ভয় 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 বলতে কি, এরকম একটা ঘটনা কেউ মেনে নিতে পারছে না আর কি। এখানে হচ্ছে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর আদালত প্রাঙ্গণে কিন্তু অনেকটাই 2-3 ঘন্টা ওর অনুসারীরা ওইটা আটক করে রেখেছিল। তো তখন যখন তাদেরকে সরাইতে যায়, তখন একটা সংঘর্ষ হয় আর সেখান থেকে সবাই কিন্তু দলছুটা হয়ে যায় আর কি। তো একটা পর্যায়ে মেথরপট্টিতে যখন হচ্ছে সাইফুল আলীকে একা পায় চিন্ময় দাসের অনুসারীরা, বা সেটাই বলা হচ্ছে আর কি, সবাই তাই বলছে। তো তারা আসলে তার একের পর এক আঘাত করে, তারপর ছাগল না পাঠা যেটাই বলুক না কেন তারা, যেটা দিয়ে এক কোপে বলিদান করে। তো সেই যন্ত্রটা দিয়ে নাকি তার মাথায় কুপিয়েছে, কাঁধে কুপিয়েছে। তো একটা মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করে আমার বুঝে আসে না। তো সকালে নাস্তার পর এখানে 11টা-12টার দিকে আর কি হবে, আমরা একটু চা নিয়েছিলাম, সাথে একটু টোস্ট নিতে বলল মেধা, তাই নিয়ে নিলাম। তো আমার মনটা আসলেই খুব খারাপ। আজকে বাজার করতে গিয়েছিল, বাজারে গিয়ে দেখে প্রায় দোকান বন্ধ, তেমন কিছু আনতে পারেনি। রাস্তার ধারে শাক পেয়েছিল, শাক নিয়ে আসলো। তো বাসায় যা আছে তাই দিয়েই আজকে চালিয়ে নিতে হবে। আমার আজকাল বাইরে যেতেই খুব ভয় লাগে, মনে হয় কখন কিভাবে কোন জায়গায় আটকা পড়ি বা কোন বিপদে পড়ি। তার চেয়ে মনে হয় আমার এই বাসাটাই নিরাপদ। কিছুদিন আগে দেখলাম এই যে কলেজের ভাঙাচুরের ঘটনায় একটা মা তার বাচ্চাকে নিয়ে কি দৌড় দিচ্ছে। তার বাচ্চা নাকি টিয়ার সেলের ধোয়ার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে, জ্বলছে, আর বাচ্চা তো চিৎকার করে কান্না করছে। সে পুলিশ এবং সেনাবাহিনীদের কাছে দৌড়ে আসে। তারা পাশে একটা দোকানদার বাদাম ভাজছিল, সেখানে আগুনের কাছে রাখার চেষ্টা করে, তাতে যেন বাচ্চাটা জ্বলা পোড়াটা একটু কমে যায়। কিন্তু ওই যে মায়ের কাছ থেকে যখন তারা নিয়ে নিচ্ছিল, তখন তো বাচ্চা আরও ভয় পেয়ে যায়। আসলে তাদের উচিত ছিল ওই অবস্থায় মাকেই কিন্তু কাছে রাখা, যতটুকু ট্রিটমেন্ট করা যায় মায়ের কাছে রেখেই, কারণ বাচ্চা তো কষ্ট পাচ্ছে, তার সাথে ভয়ও পাচ্ছে। আর এই যে দেখেন, মাশাআল্লাহ, মেধা মামুনি কিন্তু আমাকে কাজ করতে হেল্প করে। ও আসলে মাঝে মাঝে নিজে থেকে আমার কিছু কাজে এসে বলে যে আমি করে দিব কি না, মাম্মা তোমার কষ্ট হচ্ছে কি, আমি কাজ করে দিব। তো তখন আমি কিন্তু ওকে না করি না, ওকে একটু হলেও করতে দেই, কারণ বাবা মার আদরের দুলালি হয়ে কোনো কাজ না শিখে বড় হওয়ার পর কিন্তু ওই কষ্টে পড়বে। ওকে কিন্তু কেউ এই স্যাক্রিফাইসটা করবে না যে কাজ শেখেনি, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আর কি। আমি কিন্তু বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে আসিনি, ওই যে দুলালি ছিলাম আর কি, কোনো কাজ করতে হয়নি। তো তারপরে কি আমার সংসারটা আমাকে করতে হচ্ছে না, নাকি কেউ করে দিচ্ছে? তাই সবার উচিত আসলে ছেলে মেয়ে দুজনকেই কাজ শিখে বড় করা, কারণ জীবনটা কঠিন, তাদের জীবন তাদেরকেই দেখতে হবে। এখানে কেউ এসে করে দিবে না। সামান্য কিছু কাজ যদি কেউ শিখে দেয়, তাহলেও বড় বড় কয়েকটা কথা শুনিয়ে দিবে। তবে আমি যেহেতু আমার সংসারের শুরু থেকে আমার হাজব্যান্ডকেই পাশে পেয়েছিলাম, সে কিন্তু আমাকে অনেক রান্নাবান্না শিখিয়েছে, অনেক কিছুতেই হেল্প করেছে, ভুল হলে ক্ষমা করেছে, না পারলে শিখিয়ে দিয়েছে। তো আমার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি।
যারা এই মুহূর্তে চলে এসেছেন আমার ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা কিনা আজকে আমাকে নতুন দেখছেন প্লিজ আমার কোনো কথা বা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে পাশে থাকবেন। তো বাসায় হচ্ছে ওই যে ফ্রোজেন করা চিংড়ি মাছটা ছিল, যেটা আমি ভিডিওতে দিয়েছিলাম কিভাবে কাঁচা চিংড়ি ফ্রোজেন করতে হয়, সেটা দিয়ে কিন্তু আজকে ভর্তা করে চালিয়ে নিব। তো এখানে আমার প্রায় কমপ্লিট, এটা শুধু এখন বেটে নিলেই হয়ে যাবে। আমার ভিডিও কম বেশি সব ধর্মের এবং সব দলের লোকেরাই দেখেন। প্লিজ আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি বা কোনো দল বা কোনো ব্যক্তিকে আঘাত করে কোনো কথা বলিনি এখানে। আমার কাছে যতটুকু মনে হয়েছে মানুষ হিসেবে মানুষ হত্যা কখনোই কাম্য না, সে যে ধর্মেরই হোক না কেন, সেটাই আমি বলেছি। আর সব আপুরা দেখি বাসা বাড়ি ক্লিন করে শীতকে আমন্ত্রণ জানাচ্ছে, আর আমি এখানে আইসক্রিম দিয়ে শীতকে আমন্ত্রণ জানাচ্ছি। এমনিতেই অসুস্থ বাসার সবাই, প্রায় সবচেয়ে বেশি অসুস্থ আমি, সর্দি কাশি লেগেই আছে, তারপরেও আইসক্রিম দেখে লোভ সামলাইতে পারিনি। এই যে দুপুরবেলা তিনজনে তিনটা আইসক্রিম খেয়েছিলাম, আর এটা কিন্তু হচ্ছে সন্ধ্যাবেলা মেধা আবার একটা আইসক্রিমের জিদ করেছিল, বাধ্য হয়ে ওকে নিয়ে দিতে হয়েছিল আর কি। তো আল্লাহ হাফেজ।